ঈশিতা কাপা কাপা হাতে কপাল মুছল। নাক, মুখ এমনকি তার পুরো শরীর দিয়েই দরদর করে ঘাম ছুটছে। গায়ে তার নতুন জামদানি শাড়ি, খসখসে মচমচে, সেটা দিয়েই কিছুক্ষণ পরপর মুছে মুখের 12টা বাজিয়ে ফেলেছে। তার গায়ের রং শ্যামলা ফর্সার মাঝামাঝি। সেই মাঝামাঝি গায়ের রঙই এখন বলতে গেলে পুরো লাল টকটকে হয়ে আছে। শুধু যে আছে তা না, কিছু কিছু জায়গা বেশ ভালোভাবেই জ্বলছে। অবশ্য সেই জ্বলার চেয়ে তার ভয়ই করছে বেশি। আজ পহেলা ফাল্গুন, ভার্সিটিতে প্রোগ্রাম ছিল, তাই শাড়ি টাড়ি পরে একটু সেজেগুজেই বের হয়েছিল। সারাদিন বলতে গেলে ভালোই আনন্দে গেছে, কিন্তু বিপত্তি ঘটল বাড়ি ফেরার পথে। 4 জন কালো পোশাকধারী লোক তার রিকশা ঘিরে ধরল। এই লোকদের সাধারণ লোক বলা যায় না, কেননা সবাই একই সাইজের, উঁচা লম্বা, গায়ে একই কালো পোশাক, একই রকম। সবার হাতের মাসল ফুলে ফেপে আছে। সেই ফুলে ফাঁপা হাতের শরীর দেখা না গেলেও সিক্স প্যাক ঠিক অনুমান করা যাচ্ছে। চোখে সবার কালো সানগ্লাস। বাংলাদেশে যে এইরকম উঁচা লম্বা সিক্স প্যাকওয়ালা সালমান, জোন, ঋতিক আছে তার তো জানাই ছিল না। অবশ্য সে কচ্ছপ টাইপ মানুষ। লেখাপড়া, ঘর, ভার্সিটি আর কয়েকটা টিউশনি ছাড়া তার আর কোন দুনিয়াই নেই। তবুও আল্লাহই জানে। এই 1,47,570 বর্গ কিলোমিটার ছোট্ট বাংলাদেশে তার না দেখা আরও কত কত নমুনা আছে। যাই হোক, সেই ফুলে ফেপে ওয়ালা সালমান, ঋতিকদের মাঝ থেকে একজন প্রায় ধমকে বলল, চুপচাপ গাড়িতে উঠুন, কোন চিৎকার চেঁচামেচির দরকার নেই। যত কোঅপারেট করবেন আপনার জন্য ততই ভালো। নিজের ভালো পাগলেও বুঝে। আর ঈশিতা তো সুস্থ স্বাভাবিক মানুষ। সে ভয় কাঠ হয়ে চুপচাপ গাড়িতে উঠে বসল। তার হাতে পার্স, কয়েকটা লাল গোলাপ। গোলাপগুলো দিল তার বন্ধু রাফি। শুধু যে তাকে তা না, সব বন্ধুদেরই দিল। আহারে, সবাই মিলে কত মজা করল। ভেবেছিল স্মৃতি হিসেবে ডায়েরিতে রাখবে। সেই আশায় ধুলোবালি। জীবনই এখন যায় যায়। আবার কোথাকার গোলাপ, কোথাকার ছাইয়ের ডায়েরি। সে পার্স, ফুল আর একমন দুঃখ বুকে চেপেই গাড়িতে উঠে বসল। না উঠে উপায় কি? কখনো পড়েছে এমন মাইনকার চিপায়? সাধারণ ডাল ভাতের জীবন তার। এই ডাল ভাতের জীবনে এমন ঘূর্ণিঝড় কোথা থেকে এলো তার মাথায়ই তো আসছে না। আর আসছে না বলেই বুকের ভেতর তার ঘড়ির ঘণ্টার মতো ধম ধম করতে লাগল। একতো সাথে এতগুলো কালো ষাঁড়, তার মধ্যে কালো গাড়ি। ভেতরে নিয়ে গলা কেটে ফেললেও কারো বোঝার সাধ্য নেই। আল্লাহ, কোন দুঃখে সে আজ বের হয়েছিল। ভাইয়া দেখেই নিষেধ করল, দিনকাল ভালো না। যত আকাম কুকাম এইসব ফালতু দিনগুলোতেই বেশি হয়। সে শুনলে তো। বন্ধুরাও জোর করল, আছেই আর বছর 2-1, কখনো যায় না। ভাবল এবার যাওয়া যাক। কেন রাজি হয়েছিল? এই কালো ষাঁড়দের হাতে পড়ার জন্য। ঈশিতা গাড়িতে উঠেই আকুল ব্যাকুল হয়ে কাঁদতে শুরু করল। তবে নিঃশব্দে তার ডানে বামে সামনে পেছনে সব এই কালো ষাঁড়ের দল। কালো সানগ্লাসের নিচে কোন দিকে তাকিয়ে আছে কে জানে। তবে তার আকুল ব্যাকুল হয়ে কাঁদতে দেখে একজন টিস্যু বক্স এগিয়ে দিয়ে বলল, আপনি চাইলে চিৎকার করেও কাঁদতে পারেন, সমস্যা নেই, এটা সাউন্ড প্রুফ গাড়ি। ঈশিতা টিস্যু নেয়নি। নেওয়ার মতো অবস্থা অবশ্য তার নেইও। সে হা করে কিছুক্ষণ সেই ষাঁড়ের দিকে তাকিয়ে রইল। হচ্ছে কি তার সাথে? গাড়ি কতক্ষণ চলল কে জানে। তার সেই অবস্থার মাঝেই গাড়ি এসে থামল বিশাল এক হোটেলের সামনে। সেই গাড়ির ভেতর থেকেই হা করে তাকিয়ে রইল। হোটেলের নাম দ্য ব্লু সি, মানে নীল সমুদ্র। হোটেলটা সমুদ্রের মতোই বিশাল আর চোখ ধাঁধানো সুন্দর। সে কখনো এমন হোটেলে আসেনি মানে দেখেও নি। আজকে কি তার না দেখানো সবকিছুই দেখার দিন? কি আজব ব্যাপার। সেই ব্যাপারের মাঝেই তার কলিজা খাবলে উঠল। তাকে হোটেলে এনেছে কেন? নিউজ খবরে কতই তো গাল গল্প শোনা যায়।
নেতা টেতারা নাকি মেয়েদের হোটেলে তুলে নিয়ে যায়, শারীরিক কাজ কাম খালাস করে করে সুন্দর মতো আবার জায়গা মতো রেখে আসে। এজন্যই বুঝি বলল চুপচাপ কোঅপারেট করতে, করলে তারই ভালো, কাজ কামের পরে জায়গা মতো আবার রেখে আসবে, তা না হলে গলা কেটে একদম খালাস। ঈশিতা শক্ত হয়ে বসে রইল। সে যাবে না, মরে গেলেও না, মেরে ফেললে মেরে ফেলুক, এখানেই ফেলুক, তবে সে ভেতরে যাচ্ছে না। কালো ষাঁড়ের দলের সেই টিস্যুওয়ালা প্রথমে একটু নরমভাবে বলল। ঈশিতা শুনলে তো, তারপরে দিল এক ধমক। ঈশিতার ভেতর ফুপিয়ে উঠল, উঠতেই ভদ্র মেয়ের মতো চুপচাপ নামল, নেমে ফুপাতে ফুপাতেই এগিয়ে গেল। ঈশিতাকে নিয়ে আসা হলো 7 ফ্লোরের একটা অভিজাত রুমে। সে এসেই হা হয়ে আশপাশ দেখল। তার সামনে ডানে বামে আয়না আর আয়না, আয়না ভরা রুমের মাঝে সাদা শুভ্র একটা বেড। শুধু বেড না, এই রুমের সব কিছুই সাদা। এরকম একটা রুম তৈরির মানে কি? রুমটাও বিশাল, সাইডে ছোট্ট একটা সুইমিং পুল, আর সবচেয়ে বড় কথা রুমের কর্নারে ছোট্ট একটা বার। সে ঢোক গিলে তার সামনে ধবধবে সাদা সোফার উপরে বসা ধবধবে ফর্সা রমণীর দিকে তাকালো, যে আপাতত খুবই ভাব নিয়ে পায়ের উপরে পা তুলে আরামছে মোবাইল দেখছে। রমণীর গায়ে সাদা শার্ট, প্যান্ট অবশ্য কালো। এই সাদা শার্ট আর প্যান্ট মনে হয় গায়ে দেওয়ার পরে সেলাই করেছে, তা না হলে এমন আটসাটভাবে লেগে থাকার কারণ কি? সেও একটু ফিটিং ফাটিং জামা কাপড় পরে। সেই জামা গলা দিয়ে নিজ পর্যন্ত নিতেই তার 12টা বেজে যায়, আর এমন ফিটিং হলে তো তার গলায় ফাঁসের মতো লটকে যাবে। অবশ্য বলতেই হবে এই মেয়ের কাছে নায়িকা ফেল, যেমন রং রূপ তেমনি বডি ফিগার। বলেই সে আয়নার দিকে একবার তাকালো। তাকে দেখতে লাগছে ভুল ভুলাইয়া ছবির মঞ্জুলিকার মতো। শাড়ি, এলোমেলো চুল, কাজল, লাল লিপস্টিক ঘেটে পুরো মাখামাখি। আর বডি ফিগার সেটার কথা বাদই থাক, তার মায়ের 2 ছেলে মেয়ের গায়ে উপরওয়ালা সবকিছু দিতে দিতে বড়ই কাঞ্জুসিপনা করে ফেলেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি কম যেটা দিয়েছেন সেটা হলো গোস্ত। উপর নিচ পুরোই ফ্ল্যাট। কোন রকম মেয়ে বাজারে টিকে আছে সে। ঈশিতা আয়না থেকে চোখ ফিরিয়ে আবার এই সুন্দরী রমণীর দিকে তাকালো। না তাকিয়ে উপায় কি, আর করবেই টাকি। তাকাতেই এই রমণী উঠল, স্ট্রেইট করা চুল উড়িয়ে হাই হিলের ছন্দ তুলে র্যাম্পে হাঁটার স্টাইলে এগিয়ে এলো। এসে অতি অতি শুদ্ধ ভাষায় নেকুমার্কা কণ্ঠে বলল, স্যার ঘুমোচ্ছে, আপনি একটু বসুন প্লিজ। ঈশিতা হা হয়ে এই নেকুডেকুর কথা শুনল। সে তো এটাই বুঝতে পারছে না, কে স্যার, কোন স্যার? তার ঘুমের সাথে ঈশিতার সম্পর্ক কি? নাকি ঘুম থেকে উঠে তার মেয়ে লাগে? লাগতেও পারে। তার বান্ধবী একবার তাকে বলেছিল, শোন ঈশিতা, কোন ঘুমন্ত ছেলের আশেপাশে থাকবি না। তাদের ঘুম তো ঘুম না, ঘুম মানে ব্যাটারি চার্জ, তাও আবার যেন তেন চার্জ না, একেবারে ফুল চার্জ। এই স্যার কি ঘুমিয়ে ঘুমিয়ে তার ব্যাটারি ফুল চার্জ করছে নাকি? আল্লাহ রক্ষা করো, জীবনে আর এমন কোন দিনে ঘর থেকে বেরই হব না, সত্যিই হব না। সে মনে মনে হাজার কসম খেতে খেতে এগিয়ে খাটের এক কর্নারে বসল। ভয় শরীর ঝিমিয়ে আসছে তার। মনে মনে এক চোট দোয়া ইউনুস পড়ল, যদি মুশকিল আসান হয়। পড়তে পড়তেই আর চোখে নিজের হাতে পার্স আর ফুলগুলোর দিকে তাকালো। পার্সে তার মোবাইল, কাউকে জানাতে পারলেও হয়তো বাঁচার সম্ভাবনা একটু হতো। এই নেকুঢেকু যাতে মাতাল তালে ঠিক, সেই তাকাতেই ঠিক বুঝল। তাই সাথে সাথেই বলল, পার্সটা সাইডে রাখুন প্লিজ, রেখে চুপচাপ বসুন, কোন ঝামেলা করার চেষ্টা করবেন না। অবশ্য করেও লাভ হবে বলে মনে হয় না। এটা স্যারের নিজের হোটেল, তার ইচ্ছার বিরুদ্ধে এখান থেকে না যাওয়া সম্ভব না কারো আসার। ঈশিতা আজ অবলা নারী, বিপদের সমুদ্রে মাছ দরিয়ায় বসে সে কোন ঝামেলা পাকাবে? তাই সে তার পার্স, গোলাপের ফুল সাইডের বেড টেবিলের উপর চুপচাপ রাখল, রেখে আবার রুমের এই মাথা থেকে আরেক মাথা দেখতে লাগল।
তার মন বলল এই আয়নার পেছনে থেকে কেউ তাকে দেখছে। ক্যামেরাও থাকতে পারে। তা না হলে এই রকম রুম তৈরির মানে কি? এই রুম নিশ্চয়ই ওই ঘুমওয়ালা স্যারের বুদ্ধিতে তৈরি। সব এঙ্গেল দেখে দেখবে। কি খাটাসের খাটাস! আর এই খাটাসের ঘুম এতক্ষণে নিশ্চয়ই ভেঙেছে। আর ব্যাটারিও ফুল চার্জ। সে তো এটাই বুঝতে পারছে না, হাতের কাছে এমন নেকুঢেকু লোভনীয় নরম আইসক্রিম থাকতে তার মতো শক্তপোক্ত চিনির পানির বরফের দলার কাজ কি? তখনই ফট করে দরজা খুলল। ঈশিতা আতকে দরজার দিকে তাকালো। তার চেয়েও আতকে উঠল এই নেকুঢেকু। আতকে প্রায় স্প্রিংয়ের মতো লাফিয়ে সোজা দাঁড়িয়ে গেল। দেখে মনে হচ্ছে এখনই অ্যাসেম্বলি শুরু হবে। স্যার এসে বলবে, সোজা হও, আরামে দাঁড়াও। না দাঁড়ালেই স্কেলের ঠাস ঠাস বাড়ি। দেখতো কি অবস্থা! নিজের ভয় দেখবে কি? এই নেকুঢেকুর ঢং দেখেই তো বাঁচে না। দরজা খুলেছে সেই বাংলার সালমান, ঋত্বিকদের একজন। দরজা খুলে সাইডে দাঁড়াতেই একগুচ্ছ ঝাঁকড়া এলোমেলো চুলের এক কালো লোককে এগিয়ে আসতে দেখা গেল। কালো বলতে খুব কালো, আদর করেও শ্যামলা বলা যাবে না আর কি। আর সেই লোক চোখে মুখে স্পষ্ট বিরক্তি নিয়ে এগিয়ে এলো। গায়ে হাতাকাটা গেঞ্জি, 3/4 প্যান্ট। যেই প্যান্টের নিচে কালো কালো বড় বড় পায়ের পশম বেরিয়ে আছে। আর সবচেয়ে বড় কথা, তার পায়ের স্লিপার। ভয়ঙ্কর এক স্লিপার দেখে মনে হচ্ছে দুইটা মিনি সাইজের কুমির হা করে এগিয়ে আসছে। কত কিছু যে এই দুনিয়ায় আছে আল্লাহই জানে। এরকম স্লিপার তো সে ফ্রিতে দিলেও পরবে না। কে এই লোক? এর সাথে তার সম্পর্ক কি? ঈশিতা তার এই ছোট্ট জীবনের মনের অলিগলি, ব্রেইনের কোনা কাঞ্চি সব তন্ন তন্ন করল। তবে এই লোকের কোন হদিস সে পেল না। জাওয়াদ রুমে এসেই ধাক্কার মতো খেল। লাল শাড়ি পরে এক মেয়ে কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে বসে আছে। মাথায় ফুলের ক্রাউন। দেখে মনে হচ্ছে অবুঝ, কোমল। ভাজা মাছ উল্টে খেতে জানে না। তবে যেই তেজ সে দেখেছে, এই মেয়ের সাথে কেন জানি মেলাতে পারল না। তার বাবার নাম আজিজুল হক, যে কিনা হক এক্সপোর্ট ইম্পোর্ট প্রোডাক্টসের নির্মাতা। একটা অ্যাক্সিডেন্টে তিনি তার দুটো পা হারিয়েছেন। তারপর থেকেই ছেলে হিসেবে জাওয়াদ সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। জাওয়াদ তার নিজের ছেলে না, তবে তিনি কখনো সেই কথা জাওয়াদকে বুঝতে দেয়নি। অবশ্য জাওয়াদ জানে সেটা তিনিও জানেন না। সেই বাবা একদিন ডেকে তাকে বললেন, জাওয়াদ তোমার কি কোন পছন্দ আছে? জাওয়াদ একমাত্র তার মা ছাড়া বলতে গেলে সব নারীদের থেকেই দূরে থেকেছে। ইচ্ছে করেই থেকেছে। নিজের প্রতি তার অসীম ঘৃণা কাজ করে। কেননা তাকে তার বাবা পেয়েছিল ময়লার এক ডাস্টবিনে। বিশাল এই পৃথিবীর এক কোনায় এক নারী তাকে 10 মাস গর্ভে রেখে ময়লার ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। গর্ভে যে রেখেছে সেই ভালোবাসতে পারেনি, আর কে ভালোবাসবে? যারা আসবে টাকা দেখেই আসবে। তাই সোজা বলল, না বাবা। পছন্দের কোন তালিকা আছে? যেমন মেয়েকে অসম্ভব রূপবতী হতে হবে এমন? জাওয়াদ হেসে ফেলেছিল। নিজের কাছে নিজেই তুচ্ছ, আবার রূপবতী মেয়ের রূপ, সেটা তার কাছে মূল্যহীন। সে হেসেই বলেছিল, না বাবা, তেমন কিছু নেই। আমি যদি তোমার জন্য কারো কাছে হাত চাই, তাতে কি তোমার সমস্যা আছে? জাওয়াদ তখন থমকে গিয়েছিল, উত্তর দিতে পারেনি। তাছাড়া তার পুরো দুনিয়া তার বাবা। বাবা কথা বলছেন হেসে হেসে। বোঝাই যাচ্ছে খুব খুশি তিনি। বাবা হাসলে সে দুনিয়া ভুলে যায়। তবে মেয়েদের নিয়ে তো সমস্যা তার। একটা মেয়ের আশা, স্বপ্ন নিয়ে খেলার অধিকার কি তার আছে? বাবা তার নীরবতাকে সম্মতি ধরে নিয়েছিলেন। ধরেই এই কোমল রূপী বেয়াদবের কাছে প্রস্তাব রেখেছিলেন। ভেবেছিলেন হ্যাঁ হলে পরিবারের কাছে ঘটা করে প্রস্তাব রাখবেন। তবে এই বেয়াদব সেই প্রস্তাব নাকচ করেছে খুব স্বাভাবিকভাবে। অবশ্য কলিজা আছে বটে। তা না হলে আজকাল যুগে এমন সোনার হরিণ পায়ে ঠেলা সহজ কথা না। এই বেয়াদবের নাকচে বাবা কিছুটা উদাস হয়েছিলেন। সে সব সহ্য করতে পারে, তবে বাবা সামান্য কষ্টও সহ্য করতে পারে না।
তাই নিজের সব সমস্যা সাইডে রেখে ভাবল মেয়েটার সাথে কথা বলা যাক, যদি তার সমস্যাটা বুঝে ডিসিশনটা নিয়ে আরেকবার ভাবে। মাই গড, সমস্যা বুঝবে দূরের কথা, তাকে প্রায় ধমকে বলে মেয়েদের খুব একটা ভালো পান না, এতদিন তাদের থেকে নিজেকে রেখেছেন সরিয়ে। এখন বাবার সামান্য উদাসের জন্য চলে এসেছেন নাচতে নাচতে বিয়ে করতে। কেন? মেয়েদের হাতের মোয়া মনে হয়। ইচ্ছে হলো খেলাম, না হলে ছুঁড়ে ফেললাম। আসলে সেই রকম কিছু না তো কি রকম? একটা মেয়েকে বিয়ে করবে, তাও আবার বাবার জন্য। বাবার জন্যই বিয়ে করবেন, তাহলে বাবাকেই করান না, নিজে করছেন কেন? আব্বার হাম্বা, এই রকম হাম্বাদের ছেঁচে দাঁত ফেলে দেওয়া উচিত। বেয়াদবের বেয়াদব, আবার এসেছে ঢং করতে। আসলে সেই রকম কিছু না। সে কিছুক্ষণের জন্য কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিল। তার 29 বছর জীবনে এমন ভাষায় কেউ কথা বলেছে বলে মনে পড়ে না। সে দাঁতে দাঁত চেপে বলেছিল, এভাবে কথা বলছেন কেন? ভদ্রভাবে কথা বলুন। ওরে আমার ভদ্রলোক রে, এরা আসে নিজের সমস্যা নিয়ে বিয়ে করতে, পরে শুরু করে নানান ফ্যাকরা। খাটে শোবে না, এটা ধরবে না, ওইটা করবে না, আমাদের ক্লাস মিলছে না, তুমি শুধু বাবার পুত্রবধূ, সেভাবেই থাকো, আর আমি আমার রাস্তা মেপে মেপে পেটের ভাত যাও করব। কেন রে? কোন ঠেকা আমার যে বাপ বেটার মনোরঞ্জনের জন্য বিয়ে করে বসে থাকব? ওহ, আপনাদের তো আবার টাকার গাছ আছে, ভেবেছেন যাই বলবেন শুনে কাঠের পতুলের মতো টুকটুক করে মাথা হেলাব। তাই কান খুলে শুনে রাখেন, যেই পালের গোদাই হন, এই ঈশিতা বিয়ে করছে না। কোন কারণে বাবা এই মেয়েকে পছন্দ করেছিল সে জানে না। সেও শর্ট টেম্পার্ড মানুষ। লেগে গেল ধুমধারাক্কা। এতক্ষণ যে ভদ্রভাবে কথা বলেছে এই তো কত। এই ধুম ধারাক্কার জন্যই রাগ এত চড়া চড়ল। বিয়ে করবি না মানে? তোর বাপ এসে করবে। এখন দেখো বলেই জাওয়াদ তার সামনের টিটেবিলের উপর বসল। বসে সিগারেট ধরানোর চেষ্টা করল। সে চেইন স্মোকার, মিনিটে মিনিটে তার সিগারেট লাগে, তবে আজ ঠোঁটে সিগারেট নিয়েও আগুন ধরাতে পারল না। তার হাত কাঁপছে। আশ্চর্য, সেই সাথে সাথেই আবার সিগারেট মুখ থেকে হাতের মুঠোয় নিল, গলা শুকিয়ে আসছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ঢোক গিলে বলল, ঈশিতা রাইট? ঈশিতা উপর নিচে মাথা নাড়ালো। আমি জাওয়াদ 2 দিন আগে ফোন দিয়েছিলাম। ঈশিতা হা হয়ে গেল। ওরে বাবা, এই নি ব্যাপার। এখন তার কাছে সব ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। আজিজুল আঙ্কেল ছিলেন একসময় তাদের বাড়িওয়ালা। অবশ্য তারা এক বাড়িতে থাকত না, আঙ্কেলদের বেশ কয়েকটা বাড়ির মধ্যে একটাতে তারা থাকত। বলতে গেলে অনেকটা সময় ছিল। ম্যানেজার ছিল, তবুও অনেকদিন থাকার সুবাদে আজিজুল আঙ্কেলের সাথে বাবার কিছুটা সখ্যতা ছিল। বাবা ব্যবসায় লস করলেন, সেই লস থেকে উঠতে ব্যাংক থেকে লোন নিলেন। সেই ব্যাংকের লোন টানতে টানতে ব্যবসা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। বলতে গেলে আরো নিচের দিকে ডুবতে থাকল। এতই ডুবে গেল যে বাড়ি ভাড়া পর্যন্ত গেল কয়েক মাস জমি। পরে গ্রামের জমি টমি যা ছিল বিক্রি করে ব্যাংকের লোন দিয়েছিল বাড়ি ভাড়াও, তবে সম্পূর্ণ দিতে পারেনি। কিছু দিয়ে কিছুদিনের সময় নিয়ে সেই বাড়ি বাবা ছেড়ে দিয়েছিল। একবার যারা ডুবে তারা আর সহজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তারাও পারেনি। পারবে কি করে? বাবা একা, আর চারজন মানুষের মুখ। ঢাকার মতো শহরে নুন দিয়ে ভাত খেয়ে বেঁচে থাকতেও দুনিয়ার খরচা লাগে, তার মধ্যে তাদের লেখাপড়া। তাই তারা এসে উঠেছিল 2 রুমের ছোট্ট এক বাসায়। তবুও যেন বাবা একা পেরে ওঠে না। উঠতে উঠতে কতটা সময় গেছে বুঝতেই পারেনি। সে না পারার মাঝে বাবা চলে গেলেন। চলে যাওয়ার আগে তাদের 2 ভাইবোনের হাত ধরে বলেছিল, এই ঋণটা যেন শোধ করে দেয়, তা না হলে হাসরের ময়দানে গিয়ে সে কি জবাব দেবে। তাদের অবস্থা বলতে গেলে এখন আগের চেয়ে কিছুটা ভালো। খেয়ে পড়ে ভালো আছে আর কি। ভাইয়ার চাকরি হয়েছে। না, বড় কোন চাকরি না, নিম্নবিত্ত,
মধ্যবিত্তদের কখনো আকাশ ফুরানো চাকরি হয় না, পেটে ভাতে চলতে পারে এমন চাকরিই হয়। সে নিজে লেখাপড়ার পাশাপাশি বেশ কয়টা টিউশনি করছে। ব্যাস তখন থেকেই তাদের দুভাই বোনের চেষ্টা ছিল টাকা জোগাড় করা। চাইলেই তো আর জোগাড় হয় না, পেটও তো চালাতে হয়। তাই ভাইয়ার বেতন থেকে কিছু, নিজের টিউশন থেকে কিছু 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 জমিয়ে সেই টাকা জোগাড় করেছিল। ভাইয়ার নতুন চাকরি আর তার ভার্সিটি থেকে খুব একটা দূরে না, তাই টাকা নিয়ে সেই গিয়েছিল দিতে। দিতে গিয়েই হলো জ্বালা, সে টাকা দিতে গিয়ে লজ্জায় শেষ। তাদের হয়তো মনেও নেই, তাদের কাছে এই টাকা হাতের ময়লা। তবে তারা তো জানে না এই টাকা কথা তারা একদিনের জন্যও ভুলেনি, কত চেষ্টার পরে জোগাড় করেছে। ঈশিতার মনে হয় এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের লেখাপড়া শেখা উচিত, নিজের পায়ে দাঁড়ানো উচিত, সেটা ছোট হোক বড়। কেননা তার মা যদি কিছুটা স্বাবলম্বী হতো, তাহলে তাদের আজ এমন লজ্জায় পড়তে হতো না। কিছুটা হলেও স্বামীর বিপদে পাশে দাঁড়াতে পারতেন, আর পারলে আজ এমন দিন আসতই না। সে ভেবেছিল কোনোরকম টাকা দিয়েই চলে আসবে। নতুন ম্যানেজার বাবাকে চিনলই না, তাই আজিজুল আঙ্কেলকে ফোন করলেন। করতেই তিনি চিনলেন, আর সাথে সাথে বললেন বাড়ির ভেতরে নিয়ে যেতে। বাবার সাথে তার কতটুকু পরিচয় ছিল ঈশিতা জানে না, জানার কথাও না। তখন সে ছোট, কখনো বাড়িওয়ালাকে দেখেওনি, তাই সে গেল খুব সংকোচ নিয়ে গেলেও তার খুব খারাপ লাগলো। কেননা যতই হুইল চেয়ার থাক, একটা মানুষ এভাবে একা একা জীবন পার করছে তার ভাবতেই খারাপ লাগলো। তার মধ্যে সুখ দুঃখ বলার জন্য অর্ধাঙ্গিনীও নেই। তার সংকোচ, তার খারাপ লাগা এই মানুষটার সুন্দর আদরমাখা ব্যবহারে কোথায় যে গায়েব হয়ে গেল ঈশিতা বুঝতেই পারল না। তাই নিজেও খুব আগ্রহ করে অনেকক্ষণ আড্ডা দিল। তিনি কিছুতেই দুপুরে খাবার না খেয়ে আসতে দেবেন না, তাই তারা একসাথেই লাঞ্চ করল। সব সময় টাচে থাকার জন্য তাদের বন্ধুদের মোজ মাস্তি গ্রুপে অ্যাডও করে ফেলল। তারপরে কত মজা, তিনি খুবই মজাদার মানুষ। সম্পর্কটা হয়ে গেল ঠিক বন্ধুর মতো। তবে বয়স্ক মানুষদের সমস্যা একটাই, তারা আঁকড়ে ধরতে চায়। ঈশিতাকে চাইল, তবে ঈশিতা বাস্তবতা জানে, তাদের সাথে এই সম্পর্ক কখনো যায় না। এগুলো প্রথম প্রথম ভালো গেলেও একসময় দেখা যায় কিছুই ম্যাচ হচ্ছে না। কেননা সে চাইলেও তাদের মধ্যবিত্ত ফ্যামিলি মানসিকতা থেকে বের হতে পারবে না, আর না পারবে তারা তাদের উচ্চবিত্ত চিন্তাভাবনা থেকে। প্রথম প্রথম সব ভালো লাগলেও পরেই শুরু হয় ভেদাভেদ, অশান্তি। কেননা এই দুনিয়ায় সব হতে হয় সমানে সমান, বেমানান হলেই ভোগান্তি। ঈশিতার এক জীবন গেছে অনেক অনেক ভোগান্তিতে ভরা। বাকি জীবনে তার তেমন কিছু চাওয়ার নেই। তবে সে মায়ের মতো কখনো কারো ঘাড়ে বোঝা হবে না। হয়তো তার মায়ের সময়ে সেই পরিস্থিতি ছিল না, কিন্তু তাদের কাছে তো আছে। তাই যতটুকু পারে ততটুকু দিয়েই যেন সব সময় পরিবারের পাশে থাকতে পারে। তাই তার বিশাল এক স্বপ্ন আছে, ভালো সিজিপি পাওয়ার স্বপ্ন, পোস্ট গ্র্যাজুয়েশনের স্বপ্ন। অবশ্য সে জানে এই স্বপ্ন কখনো পূরণ হওয়ার নয়, কেননা তাদের কোন ব্যাংক ব্যালেন্স নেই। তবুও ঈশিতা স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতে তো ব্যাংক ব্যালেন্স লাগে না। আর এই কোথাকার কোন আব্বার হাম্বা। বাবার একটু মন খারাপে তার শান্তির জীবনে অশান্তি টেনে এনে বসে আছে। তাই এতক্ষণ যে ভয় ডর ছিল সবই উবে গেল। সে তেড়ে গিয়ে আঙ্গুল নাচিয়ে বলল, মেয়ে মানুষের সমস্যা এখন তুলে এনেছেন কেন? যতই তেল মারেন লাভ হচ্ছে না। বিয়ে তো আমি আপনাকে করছি না, এখন তো কোন দিনও না। মেরে ফেললে মেরে ফেলুন। জাওয়াদ খুব খুব করে কাশল। এই মেয়েকে বাবার পছন্দ হওয়ার কারণ কি এখন সে বুঝতে পারল। তার মায়া মমতাময়ী মা, যে তাকে গর্ভে ধারণ না করলেও বুকে আগলে নিয়েছিল। এই পুরো পৃথিবীতে তাকে বিনা স্বার্থে ভালোবাসার চাদরে আগলে রেখেছিল। এই মেয়েটা কিছুটা দেখতে মায়ের মতো।
আর সবচেয়ে বড় কথা, তার মাও এমন চঞ্চল প্রকৃতির ছিল। সে খুব খুব করে কেশে দিশার দিকে তাকিয়ে বলল, ওকে বাসায় পৌঁছে দিয়ে এসো। ঈশিতা তো আরো রেগে ফেটে পড়ল। পরে বলল, ফজলামি নাকি? যখন ইচ্ছা সার গন্ডার দিয়ে তুলে নিয়ে আসবেন, আবার মুখ দেখেই বাসায় পৌঁছে দিবেন? এত সোজা সব কিছু? তাহলে থাকতে চাইছো? থাকতে চাইছি মানে? কোথায় থাকবো, কেন থাকবো, কোন দুঃখে থাকবো? জাওয়াদ আর উত্তর দিল না। তা না হলে এই মেয়ের সাথে তার হাতাহাতি হয়ে যেতে পারে। অবশ্য তার প্ল্যান ছিল অন্য কিছু, তাই দিশাকে রেখেছিল। তা না হলে জাওয়াদের সাথে বাদরামি। সে শান্তভাবেই দিশাকে বলল, এই মেয়ে যদি আরেকবার আঙ্গুল নাচিয়েছে সাথে সাথে মুচড়ে ধরবে। যেন তেন ভাবে না, আঙুল দিয়ে ঘি তোলা যায় ঠিক তেমন। দিশা অবাক হয়ে বলল, জি স্যার। যা শুনেছ তাই স্যার। যদি করতে পারো প্রমোশন পাক্কা। যখন মুচড়ে ধরবে তখনই সাথে সাথে পাক্কা। নেকু রেকু ঈশিতার দিকে তাকালো। ঈশিতার সাথে সাথে আঙুল মুঠো করে দু হাত বুকে বেঁধে ফেলল। ইজ্জত বেঁচেছে এখন আঙুল নিয়ে টানাটানি হচ্ছে কি তার সাথে? সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ঘটা করে তুলে এনে আবার ঘটা করে পৌঁছে দিচ্ছে। কাহিনীটা আসলে কি? ঈশিতা বাসায় ফিরেই পাই টু পাই আজিজুল হককে বলল। আঙুলের কথাও বলল। নেকুরেকু হলেও মনের দিক থেকে ভালো। লোভ নেই বাবা। তা না হলে আজকে মনে হয় আঙুল আর একটাও সোজা থাকতো না। সুন্দর মতো বাসায় পৌঁছে দিয়ে গেছে। আজিজুল হক অবাক হয়ে শুনলেন। তার ছেলে এমন কাজ করেছে, বিশ্বাস করতে খুব কষ্টই হলো। ঈশিতা অবশ্য এত কষ্ট-টষ্টের ধারের কাছে গেল না। কেন যাবে? কাউকে তুলে নেওয়া ছোট কথা নাকি? তাই সোজা বলল, এর যদি বিচার না করেন আঙ্কেল, আপনার সাথে ফ্রেন্ডশিপ শেষ। একজনের অন্যায়ের শাস্তি তো আরেক জনকে দেওয়া ঠিক না। পুত্রটা কার? যার, তাকে দেওয়াই যায়। গাছের বড়ই যদি টক হয়, বড়ই ফেলে তো লাভ নেই, ফেলতে হবে গাছ। আর তাছাড়া এই খিচুড়ির মূল হোতা তো আপনি, তাই শাস্তির ভাগও আপনার। আর আমি এটাই বুঝি না, হাতের কাছে এমন রসগোল্লা রেখে আমাকে প্রস্তাব দিয়েছেন কেন? কোন রসগোল্লা? দিশা রসগোল্লা। আপনাদের সাথে তো এমন রসগোল্লাই যায়। আমার মাথা খাচ্ছেন কেন? আজিজুল হক হাসলেন, হেসে বললেন, আমার ছেলের জন্য হয়তো রসগোল্লা চাই না তাই। না চাইলে নেই, যাদের মাথা তাদের ব্যথা, এতে আমার মাথার কাজ কি? আমার ব্যথা তো আমি বিচার চাই। যদি না করেন, শেষ, একদম শেষ বলে রাখলাম। আজিজুল হক চোখে মুখে হতাশের চিহ্ন নিয়ে বসে রইলেন। তিনি তার আদরের পুত্রের কি বিচার করবেন ভেবে পেলেন না। তাছাড়া তুলে নিল কেন? নিয়েছে, বলদের বাচ্চা বিয়ে টিয়ে করে ফেলতি। তা না, আবার ছেড়েও দিয়েছে। অযথা বদনাম ঘাড়ে নিয়ে লাভ আছে। এখন সে করবেইটা কি? ঈশিতা এত কিছু বুঝলে তো? তার হুমকি ধমকি এক চোট চলল। সেই চলা ঈশিতার ভাইও বসে বসে দেখল। দেখে হাই তুলে বলল, লক্ষণ ভালো না। ঈশিতা ভ্রু কুঁচকে বলল, কিসের লক্ষণ? তুলে নিয়ে সসম্মানে বাড়িতে পৌঁছে দেওয়া। তো কি হয়েছে? ঈশিতার বড় ভাই উত্তর দিল না। জীবনে বড় বড় মোড়গুলো ঝট করে ঘুরে, ম্যাজিকের মতো। তার কেন জানি মনে হলো, তার এই ছোট্ট বোনটার জীবনের মোড় ওর নিজের অজান্তেই ঘুরে গেছে। ঈশিতা মাথা ঘামালো না। কিছু কিছু জিনিস যত তাড়াতাড়ি জীবন থেকে ছুমন্তর করা যায় ততই ভালো। তাই সেই দিনের কাহিনীও ছুমন্তর করে ফেলল। টাকা, আহারে টাকা। আজ যদি তার কাছে টাকা থাকতো, তা না হলে দেখতিরে বেটা, ঈশিতা কি চিজ। সার গন্ডার দিয়ে তুলে নেওয়া। তোকে তো ডাইনোসের পায়ে পিষে পিষে ভর্তা করত। আজ নেই বলে বেঁচে গেলি। ঈশিতা সব ভুলে টুলে আগের মতোই চলতে লাগলো তার লেখাপড়া আর স্বপ্নের রেল গাড়িও। তার সাথে আরও চলতে লাগলো তার মায়ের ঘ্যাঙর ঘ্যাঙর।
গরিব ঘরের মেয়ে, এত পড়ালেখার কোন দরকার? বয়স বেশি হলে নেবে কে? না নিলে না নিক, সংসার করার জন্য তো সে মরে যাচ্ছে না। আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে আরেকজনের ঘাড় মটকাও। সেই মটকা ফটকা কাহিনীর মাঝে এই আব্বার হাম্বার সাথে আবার দেখা হলো। কিভাবে হলো কে জানে? এই রাস্তায় তার কি কাজ সেটাই ঈশিতা বুঝতে পারল না। সে তো ভাই আপন মনে ভার্সিটি থেকে বাড়ি ফিরছিল। ফেরার সময় তার মা ফোন করে কিছু বাজারের লিস্ট দিল। নতুন না, ভাইয়া ব্যস্ত থাকে, মাসিক বাজার ছাড়া বাকি টুকটুক মা তাকে দিয়েই করাই। সেই দিনও করে দুহাতে বাজার নিয়ে ফিরছিল। পেছনে থেকে বিকট শব্দে দিল এক হর্ন। তার তো আত্মা উড়ে যাওয়ার জোগাড়। বাজার দিল ঠাস করে ছেড়ে। ডিম ছিল শেষ, ডালের ব্যাগ ছিঁড়ে রাস্তায় ছড়িয়ে গেল। সে আগুন চোখে তাকালো। তার আগুনের ধার ধারে কে? গাড়ি নিজ গতিতে পাশ দিয়ে গেল। গাড়ির গ্লাস নামানো। হাম্বাকে ঠিক দেখল। সে আছে আগের মতোই। কাপড় চোপড়ের ভালো কোন বালাই নেই, মাথা কাওয়ার বাসা। তার তো এটাই মাথায় আসে না। টাকা পয়সা করে কি? দেখা যায় গরু ছাগলের মতো। গল্প উপন্যাসে দেখে, বাবারে বাবা, বিজনেসম্যানদের ভাবি আলাদা। তারা বাথরুমেও যায় স্যুট বুট পরে। আর এদিকে রিয়েলিটি দেখো, মনে হচ্ছে হাই ভোল্টেজের গাঞ্জাখোর। সে রাগে গজগজ করতে করতেই বাজার গোছালো। 600 টাকার বাজার, তার মধ্যে ডিম আর ডাল শেষ। এই টাকাওয়ালা বড়লোকদের কপালে লাথি। রাস্তার সাইডের মানুষদের তো এরা মানুষই মনে করে না। হা, আরেকদিন দেখা হলো রাতে। তার এক বন্ধুর বিয়ে। ঢাকার সব অনুষ্ঠান হয় এই রাতে। ফিরতে ফিরতে তাই কিছুটা রাত হলো। রিকশায় উঠবে তখনই সাইড দিয়ে সাকরে এক গাড়ি গেল। প্রথমে সে বুঝেনি, খেয়াল করতেই দেখল, আরে এটা তো হাম্বার গাড়ি। হাম্বার গাড়ি হোক আর টাম্বার, তার সমস্যা নেই। তবে বিকেলে হয়েছে বৃষ্টি, রাস্তায় দুনিয়ার পানি কাদা, তাকে পুরো মাখিয়ে দিয়ে গেল। সে তো হতম্বব হয়েই গাড়ির দিকে তাকিয়ে রইল। এগুলো কোইন্সিডেন্স নাকি ইচ্ছাকৃত তার মাথায় আসছে না। তবে যাই থাক, তার সাথে পুরো সুস্থ স্বাভাবিকভাবে দেখা হলো অনেকটা দিন পরে। তখন সে সবেমাত্র ফাইনাল ইয়ারে। আঙ্কেলের অসুস্থের খবর শুনল। যতই উপরে রাগঢাক দেখাক, এই মানুষটার সাথে অদৃশ্য এক বাঁধন এসে আটকে গেছে। শুনতাই দৌড়ে গেল। আঙ্কেলকে দেখে বের হবে, তখন দেখল গেটের সামনে এই হাম্বা দাঁড়িয়ে, হাতে সিগারেট। তবে ঠোঁটে রাখছে না কেন কে জানে। এমন ভাব, খুব চেষ্টায় আছে। তবে সিগারেটের অনুমতি পাচ্ছে না বলে ঠোঁটে পারছে না রাখতে। আর পারছে না বলেই চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে। ঈশিতা ফিরেও দেখল না। সে মুখ বাঁকিয়ে বেরুতে যাবে, দারোয়ান গেইটই খুলল না। সে বিরক্ত মুখে বলল, কি সমস্যা? দারোয়ান উত্তর দিল না, তবে একবার এই হাম্বার দিকে তাকালো। ঈশিতা ঠিক বুঝল, হাম্বা আবার হাম্বাগিরি শুরু করেছে। কোন বাড়া ভাতে ছাই দিয়েছে আল্লাহই জানে। জীবনকে তেজপাতা করে দিচ্ছে। সে বিরক্ত মুখে এগিয়ে গিয়ে ভ্রু নাচিয়ে আবার বলল, সমস্যা কি? জাওয়াদও তার মতো বলল, কোন সমস্যা নেই। পায়ে পাড়া দিয়ে দিয়ে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছেন কেন? বয়স তো কম হলো না। এই সব ফাজলামি বন্ধ করেন। বিয়ে টিয়ে করে একটু মানুষ হওয়ার চেষ্টা করেন। অন্তত আঙ্কেলের কথা ভেবে না হয় করেন। ওকে? কিসের ওকে? ঈশিতার কথার জাওয়াদ উত্তর দিল না। তবে দারোয়ানকে গেট খোলার ইশারা দিল। ঈশিতা মুখ বাঁকিয়ে চলে এলো। ঢং দেখে আর বাঁচে না। ভালোই ভালোই খুলেছে। তা না হলে আজকে এই লোকের খবর ছিল। সব সময় মন শয়তান কি, একবার তুলে নেওয়া, আবার আটকে ফেলা। কেনা গোলাম আমি। ভাগ্য ভালো অল্পতে সুমতি হয়েছে। তা না হলে কাওয়ার বাসা আজকে ধু ধু মরুভূমি হতো। ঈশিতা তো জানে না কি করে এসেছে সে। কেননা তাকে পুরো ঝটকা পটকা দিয়ে
সেই বাড়ি থেকে তার পরের দিনই ঘটা করে বিয়ের প্রস্তাব এলো। প্রস্তাব নিয়ে এলো স্বয়ং আজিজুল আঙ্কেল, দুনিয়াদারি নিয়ে। তিনি অসুস্থ ছিলেন। সেই অসুস্থ কোথায় গেলেন কে জানে। তাকে দেখে লাগছে কৈশোরের ছেলেপেলেদের মতো উজ্জ্বল। ঈশিতা হা হয়ে গেল। হা হয়েই বলল, আপনি না অসুস্থ? হ্যাঁ মা, তবে খুশিতে অসুস্থতা কিছুটা ভাটা পড়েছে। কিসের খুশি? আমি আপনাকে অনেক আগেই ক্লিয়ার করে নিষেধ করেছিলাম আঙ্কেল। আজিজুল হক হাসলেন। হেসে বললেন, সেটা তো আমাকে করেছিলে। এবার প্রস্তাব আমি রাখিনি ইসুমনি, শুধু ডাকপিয়ন হয়ে এসেছি। ঈশিতা চোখ মুখ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। তার মা খুশিতে টইটুম্বুর। সোনার হরিণ সেধে এসেছে, এর চেয়ে আর খুশি কি হতে পারে। ঈশিতার ভাইও হাসলেন। তার হাসিই বলে দিল, বলেছিলাম না লক্ষণ ভালো না। লক্ষণ ভালো হোক খারাপ, ঈশিতা এবার নিষেধ করার সুযোগই পেল না। ঈশিতার ভাই ঈশিতার আশেপাশেও ঘেঁষল না। ঈশিতা অবশ্য কয়েকবার মায়ের আশেপাশে ঘুরঘুর করল। ঈশিতার মা দেখেও দেখল না, কেননা সে ভালো করেই জানে এই সুযোগে এই মেয়ের গলায় ঘণ্টা না বাঁধলে আর সুযোগ পাবেন কিনা সন্দেহ। যত দিন যাচ্ছে এই মেয়ের তত পেখম হচ্ছে। আর এমন সম্বন্ধ বারবার আসে নাকি? তাই হাত চেপে কোমল স্বরে বললেন, কোন ঝামেলা করিস না মা। তোর বিয়ের ইচ্ছে না থাক, ভাইয়ের দিকে তাকা। ওর বয়স হচ্ছে না, তোকে কোন গতি না করে ও সংসার করবে? ব্যাস। ঈশিতা আটকে গেল। বাবার পড়ে আছে আর তার কে? তাই বিনা অনাড়ম্বরেই সেই দিন রাতে তাদের বিয়ে হলো। আজিজুল আঙ্কেল হোক আর তা মা কেউই সুযোগ ছাড়লেন না। ঈশিতা রাগে দুঃখে চুপচাপ বসে রইল। তার স্বপ্ন সে জানত হয়তো তার স্বপ্ন পূরণ হতো না, তবুও বিয়ে তো সে এখন করতে চায়নি। তাও আবার এই হাম্বাকে। সবাই আঙুল তুলে বলবে, টাকা দেখে গলায় ঝুলে গেছে। এই যে সে এত ভালো ভালো রেজাল্ট করছে, নিজের পায়ে দাঁড়ানোর কত চেষ্টা করছে, কেউ কি জানে? ভার্সিটি থেকে ক্লান্ত শরীরে বসে বসে টিউশনি করতে কেমন লাগে? কেমন লাগে সেই ক্লান্ত শরীর নিয়ে আবার অর্ধেক রাত পর্যন্ত বসে বসে অ্যাসাইনমেন্ট করতে? কেউ জানে না, জানবেও না। সবাই দেখে টাকা। যার টাকা বেশি তার সাইড ভারীও বেশি। তাই সবাই দেখবে গরির ঘরের মেয়ে টাকা দেখে ঝুলে পড়েছে। টাকা, আহারে টাকা। যার টাকা নেই তার কিছুই নেই। সেই দিন রাতে বিয়ে হলেও তাকে নিয়ে যাওয়া হলো না। কেন নিয়ে যাওয়া হলো না ঈশিতা জানে না, জানার ইচ্ছেও নেই। তবে তারা যাওয়ার আগে দুজনকে এক রুমে কিছুক্ষণের জন্য বসানো হলো। ঈশিতা কঠিন মুখ করে বসে রইল। আব্বার হাম্বাও তার মতো বসে রইল। আজকে অবশ্য লায়েক কাপড় আছে গায়ে, পাঞ্জাবি পরেছে। ঝাঁকড়া কাওয়ার বাসা আজকে মোটামুটি পরিপাটি। পরিপাটি হলেও স্বভাবে তেমন পরিবর্তন দেখা গেল না। অবশ্য হাতের সিগারেট আজকে ঠোঁটে গেছে। সেই সিগারেটই বসে বসে পরপর তিনটা খেল। এই অখাদ্য যে কেউ এত আয়েশ করে খেতে পারে ঈশিতা এই লোককে না দেখলে জানতই না। দরজা জানালা বন্ধ। পুরো ঘর সিগারেটের ধোঁয়ায় উড়িয়ে পুড়িয়ে এসে নিজের মতোই চলে গেল। সেই যে গেল, নিজে থেকে আর খোঁজ খবর করেনি। ঈশিতাও করেনি। কোন দরকার? তবে হঠাৎ হঠাৎ কোইন্সিডেন্সের ঝামেলা বন্ধ হলো। যাক বাবা, বিয়ে করে অন্তত একটা ফয়দা হয়েছে। আর তুলে নিয়ে না যাওয়ার কারণটাও জানতে পারল। তারা চাইছে ঈশিতার যতটুকু পড়ার ইচ্ছা পড়ুক, বাকি সব কিছু পরেও করা যাবে। তাদের কোন তাড়া নেই। ঈশিতার তাতেও কোন বিকার হয়নি। সে এমনিতেও পড়ত, কারো ঘাড়ের বোঝা সে হবে না। তাদের টাকা আছে, ঈশিতার কি? ঈশিতার থাকবে নিজের টাকা। তাই তার জীবন আগের গতিতেই চলছে। সে ভার্সিটি টিউশনি আগের মতোই করছে। তার জীবনে কেউ কোন কারণে হস্তক্ষেপ করেনি। তবে আজিজুল আঙ্কেলের সাথে তার মিষ্টি একটা সম্পর্ক ছিল। ঈশিতা সেটার ইতি টেনেছে। অনেক আগেই দরকার ছিল।
তা না হলে আজ এমন দমবন্ধের একটা সম্পর্ক তৈরিই হতো না। আজিজুল আঙ্কেল অবশ্য প্রতিদিনই ফোন করছেন, খোঁজ খবর নিচ্ছেন। ঈশিতা শুধু হু হাতে কথা শেষ করছে, কেননা সবার চোখে এই সম্পর্ক সোনার হরিণ হলেও তার কাছে আস্ত এক দম বন্ধের কারণ। তার দম বন্ধ হোক আর যাই হোক, উপরওয়ালার ইচ্ছে অন্য কিছু। তাই তো এক সেকেন্ডে তার সাজানো গোছানো জীবন তছনছ হয়ে গেল। ভাইয়ার অ্যাক্সিডেন্ট হলো, গুরুতর অ্যাক্সিডেন্ট। ঈশিতার তখন দিশেহারা অবস্থা। মাকে সামলাবে, হসপিটালে দৌড়াবে, নাকি টাকা জোগাড় করবে। এক সেকেন্ডের ফুসরত নেই, নিঃশ্বাস ফেলার সময় নেই। এই যে তার ভাইয়া আইসিইউতে পড়ে আছে, তার মনে হচ্ছে কেউ ধারালো চাকু দিয়ে ভেতরটা কেটে টুকরো টুকরো করছে। সেই ব্যথা বোঝারও সময়টুকুও নেই। তার এই বিপদের সময় সে এসে হাজির হলো। জানতো আসবে, টাকা আছে, টাকা তাদের হাতের ময়লা। তবে যেটা সে আশা করেনি সেটাও এই লোক করল। এসে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। ইচ্ছে করলেই টাকা দিয়ে দায় সারতে পারত, লোক দিয়ে সব করাতে পারত। তবে সেই রকম কিছুই করল না। ঈশিতার জায়গায় সুন্দর মতো সে দাঁড়িয়ে গেল। তার ভাগের কাজটুকু সব দৌড়ে নিজে করল। মাকে সামলালো। কোন সামান্য একটা কারণেও কেউ আর ঈশিতাকে বিরক্ত করল না। ঈশিতা অনেকদিন পরে নিশ্চিন্তে নির্ভারে চুপচাপ বসে রইল। আঙ্কেল পরম আদরে মাথায় হাত রাখল। ঈশিতা ঝাপটে তার বুকে মাথা রেখে হুহু করে কেঁদে উঠল, যেমনটা কাঁদত তার বাবার বুকে মাথা রেখে। ভাইয়া কিছুটা সুস্থ হলো সপ্তাহ খানেক পরে। মাকে বাসায় রেখেছে, ঈশিতা হসপিটালেই আছে। তার সাথে আছে জাওয়াদ। কাজ ব্যতীত বাকিটুকু সময় এখানেই আছে। মেয়েরা আসলেই বোঝা। তা না হলে বসে বসে কাদা ছাড়া কি করল সে? এক ঋণ শোধ করতে করতে অর্ধেক জীবন শেষ। এখন যে হলো, এগুলো শোধ করতে করতে বাকি জীবন শেষ। সে ক্লান্তভাবেই বাইরে এসে বসল। তাকে অবাক করে প্রথমবার জাওয়াদও তার পাশে বসল। দুনিয়ার চেয়ার খালি, তবে সে বসল একেবারে ঠিক ঈশিতার পাশের চেয়ারে। গায়ের সাথে গা লাগেনি, তবে জাওয়াদের গায়ের সুবাস ঈশিতাকে ঠিক ছুঁয়ে গেল। ছুতেই ঈশিতা শক্ত হয়ে বসে রইল। জাওয়াদ অবশ্য স্বাভাবিক নিজের মতো সিটে গা এলিয়ে বলল, সিগারেট খেতে ইচ্ছে করছে। ঈশিতা শক্তভাবেই বলল, ইচ্ছে করলে খান, এখানে তো সম্ভব না। তাই অন্য কোথাও যান। আমাকে শোনানোর কি হলো? বাইরে গেলে তো ঠোঁটে রাখতে পারি না। কেন? মোমের তৈরি ঠোঁট আপনার, বাইরে গেলে রোদের তাপে গলে যাবে। জাওয়াদ হাসল, তবে আর কিছু বলল না। কিছুক্ষণ দুজনেই চুপচাপই বসে রইল। জাওয়াদ কেন রইল ঈশিতা জানে না, তবে ঈশিতা এত এত ঋণের বোঝায় লজ্জায় এতটুকু হয়ে রইল। যেমন হয়েছিল সেই দিন যখন বাড়ি ভাড়ার অনেক দিনের পাওনা টাকা ফেরত দিতে গিয়েছিল। জাওয়াদ কি বুঝল হয়তো, তাই সোজা বসে শান্তভাবে বলল, সম্পর্ক কখনো বোঝা হয় না ঈশিতা। না হয় মেয়েরা, শিক্ষাগত যোগ্যতা থাক আর না থাক, পাশে থাকার ক্ষেত্রে তাদের যোগ্যতাকে টেক্কা দেওয়ার ক্ষমতা কম পুরুষেরই আছে। তাই তোমার মাও যে থাকেনি তা কিন্তু না। শুধু টাকা দিয়ে পাশে দাঁড়ালেই দাঁড়ানো হয় না ঈশিতা। আমি মানছি টাকা দরকার, অবশ্যই দরকার। তবে টাকা যে কেউই দিতে পারে। এই যে আমি যদি না দিতাম, ধরো আমাকে চিনোই না, তুমি কি বসে থাকতে? না, যে কোন উপায়ে ঠিক জোগাড় করে ফেলতে। হয়তো কষ্ট হতো, তবে ঠিক হয়ে যেত। আবার একসময় শোধও করে ফেলতে। তবে মনের যে একটা শান্তি, সব বিপদ পাড়ি দেওয়ার শক্ত মনোবলের শক্তি, এটা একমাত্র নিজের মানুষেরাই দিতে পারে। তোমার মাও সেটা দিয়েছিল বলেই তোমার বাবা এত বিপদের মাঝেও টিকে থেকেছে। তোমার ভাইকে দাঁড় করিয়েছে, তোমাকে করিয়েছি। আমার বাবাকে দেখো, সব হারিয়েও দিব্যি বেঁচে আছে। তার যে অ্যাক্সিডেন্টে হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টে সে তার সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়েছে। নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়েছে, তবুও ভালো আছে।
কেন জানো? কারণ তার ভালো থাকার শক্তি তার সন্তান আছে। টাকার প্রয়োজন কম থাক বেশি, সেটা এক উপায়ে না এক উপায়ে মেটানোই যায়। তবে ভালোবাসার প্রয়োজন তুমি হাজার চেষ্টা করলেও মেটাতে পারবে না। সেটার জন্য ভালোবাসা দরকার, ভালোবাসার মানুষদের দরকার। টাকা দিয়ে সাহায্য করেছি বলে লজ্জায় ভেঙে চুরে যাচ্ছ, অথচ আমি এমন এক জায়গায় বড় হয়েছি সেখানে আমার কোন অস্তিত্বই নেই। আমার নিজের বলে কিছুই নেই। তাহলে চিন্তা করো আমি বেঁচে আছি কি করে? ঈশিতা ঝট করে চোখ তুলে তাকালো। জাওয়াদ সেই চোখে চোখ রেখেই আবার বলল, আমার কিচ্ছু নেই ঈশিতা, আছে শুধু মায়ার এক বাঁধন। আমার বাবা। এই বাঁধনের কাছে সব টাকা নস্যি। এই পৃথিবীতে সবার কাছে টাকা নেই ঈশিতা, তাই সাহায্য নিলে কেউ ছোট হয় না। অথচ তুমি টাকার হিসেব ছাড়া আর কোন হিসেবই বুঝো না। তোমার ধারণা টাকা আছে দিয়েছে, এই আর কি? তবে টাকা থাকলেই কি সবাই দেয়? না, দেয় না। দেওয়ার জন্য মন থাকতে হয়, মনের টান থাকতে হয়। আর মনের টান আসে সম্পর্কে, সম্পর্কের জন্যই দুনিয়া হয়। তোমার মা টাকা দিয়ে বাবার পাশে দাঁড়ায়নি, তবে মনের পাশে ঠিক দাঁড়িয়েছে। এই দাঁড়ানোর জন্য দুনিয়ার কোন কিছুর প্রয়োজন নেই, কোন টাকার প্রয়োজন নেই। তোমার ধারণা লেখাপড়া শিখে বড় চাকরি করে টাকা দিয়ে পাশে দাঁড়ানোই দাঁড়ানো। আজ টাকা আমি দিয়েছি তাই তুমি বোঝা, ভাইয়ের পাশে দাঁড়াতে পারোনি। তবে এই যে দিন রাত এক করে ভাইয়ের পাশে আছো, সেবা করছো, ভাইকে সাহস দিচ্ছ, সব ঠিক হওয়ার আশ্বাস দিচ্ছ, মাকে আগলে রাখছো, এটাও পাশে দাঁড়ানো, মনের পাশে দাঁড়ানো। এই দাঁড়ানো কখনো টাকা দিয়ে কেনা যায় না। আমি জানি আমার সব টাকা তুমি শোধ করেই দেবে, যে তেজ তোমার। তবে এই যে বিপদে মনের পাশে দাঁড়ালাম, আমার বাবা স্নেহের পাশে দাঁড়ালো, এগুলো শোধ কি দিয়ে করবেন হাম্বাওয়ালি? ঈশিতা যেমন ঝট করে চোখ তুলে তাকিয়েছিল, আবার ঝট করেই চোখ ফিরিয়ে নিল। তার চোখ লাল, যে কোন সময় বৃষ্টি ঝরে পড়বে। ঈশিতা নিলেও জাওয়াদ চোখ ফেরালো না। ঈশিতা কান্না ফেরাচ্ছে, ফেরাতে গিয়ে মুখ নাক লাল হচ্ছে। জাওয়াদের দেখতে ভালো লাগছে, তাই সে আগের মতোই চোখ রেখে বলল, টাকা যদি শোধ হয়, আমার বাকি সব কিছুরই শোধবোধ চাই। দেখতে যেমন তেমন যাই হই, হিসেবে আমি খুব পাক্কা। ঈশিতার দৃষ্টি নিচের দিকে তাকিয়ে বলল, আমাকে বিয়ে করেছেন কেন? জাওয়াদ আবার আয়েশ করে বসল, মুখ ফিরিয়ে দৃষ্টি রাখল সামনে, রেখেই বলল, তা তো জানি না। আমার মা চলে যাওয়ার পরে আমি আমার বাবা শূন্য হয়ে গিয়েছিলাম, সব কিছুতেই শূন্য। টাকা সেই শূন্যতা পূরণ করতে পারেনি ঈশিতা। কিন্তু সেই দিন হোটেলে যখন লাল শাড়িতে তোমাকে দেখলাম, কেন জানি মনে হলো আমাদের এই শূন্যতাগুলো হাওয়ায় মিশে যাচ্ছে। কেন? কারণ তুমি কিছুটা দেখতে আমার মায়ের মতো, শুধু যে দেখতে তা না, স্বভাবেও। তাই বুঝি সসম্মানে বাড়ি পৌঁছে দিয়েছিলেন? হ্যাঁ। যদি দেখতে না হতাম? জাওয়াদ হাসল। হাসছেন কেন? কারণ ঘুরে ফিরে আমাদের জীবনের অঙ্কের সমাধান একই হতো। কেন? কারণ আমরা যত যাই করি, কিছু কিছু জিনিস উপরে যে আছেন তিনি তৈরি করেন, সেগুলো খণ্ডানোর সাধ্য কারো নেই। তা না হয় বুঝলাম, তো গাড়ি দিয়ে এমন জ্বালিয়ে মেরেছেন কেন? আমার প্রিয় সিগারেট বিরক্ত লাগছিল। যখনই ঠোঁটে রাখি হাত কাঁপে, গলা শুকিয়ে আছে, বুকে অন্যরকম যন্ত্রণা। আর এই যন্ত্রণা সৃষ্টি করে দিব্যি আরামে আছো। তোমার আরাম আমার সহ্য হচ্ছিল না। উল্টো আমি ভাবলাম প্রেমে ট্রেমে পড়ে গেছেন কিনা। জাওয়াদ উত্তর দিল না। কিছুক্ষণ সেইভাবেই নিশ্চুপ বসে রইল। তারপর বলল, তোমার তো ধারণা সম্পর্ক হতে হয় সমানে সমান। সেই সমানে সমান হিসেব করলে আমি তোমার চেয়ে অনেক নিচুতে ঈশিতা। আমার রক্তের কোন পরিচয় নেই, তাই প্রেমে পড়ার মতো বোকামি কি করে করি বলতো? প্রেমে পড়ার বোকামি করেননি, বিয়ে তো ঠিকই করে ফেলেছেন।
জাওয়াদ ঠোঁট টিপে হাসল, হেসে বলল, সেটা বাবার জন্য। বাবার আবার এই পুত্রবধূই চাই, আপনার মায়ের মতো বলে। না, তার ধারণা তার পুত্রের জন্য এই মেয়ে ছাড়া অন্য কোন মেয়ে ঠিকই হবে না। এই মেয়েই সব জেনে বুঝে তার ছেলেকে আগলে ধরবে, যেমন ধরেছিল আমার মা। বাকি সবাই আসবে টাকা দেখে, আর এই মেয়ের টাকাই জাতশত্রু। টাকাকে সেদিনে রাতে 1000বার শাসায়, 1000বার ইচ্ছে মতো সেচে ভর্তা বানায়। ঈশিতাও হেসে ফেলল। এই বাবা পুত্র আস্ত এক চিজ, সাধে বলে আব্বার হাম্বা। সে হেসেই বলল, বাবার জন্য বিয়ে করেছেন? সে দুঃখেই বুঝি নতুন বউর বাড়ি ঘর উড়িয়ে পুড়িয়ে ইচ্ছে মতো সিগারেট খেলেন। চেইন স্মোকার আমি, মিনিটে মিনিটে সিগারেট লাগে আমার। সেই মানুষ সিগারেট খেতে পারছে না, যন্ত্রণা বুঝো। তখন তো দিব্যি টেনে টেনে 2-3টা খেয়ে ফেললেন। তুমি পাশে ছিলে যে, তাই। বুঝলাম, সবই বুঝলাম। বউ লাগবে আপনার বাবা আর অতি প্রিয় সিগারেটের ঠোঁটে রাখার জন্য। জাওয়াদ ঘাড় কাত করে আবার ঈশিতার দিকে ফিরল। ফিরে শান্তভাবে বলল, উহু, ভুল প্রেমে পড়ার জন্য। বোকামি করতে ইচ্ছে করে বাবার, ইসুম্মি সাহস হয় না, তাই সিগারেটে জলে মরি। ঈশিতা আর একটা শব্দও উচ্চারণ করতে পারল না। চঞ্চল ঈশিতা বরফের মতো জমে গেল। তবে ঠিক বুঝল জাওয়াদ এখনো তার দিকেই তাকিয়ে আছে। তার শরীর ঝিমঝিম করতে লাগল। সেই করার মাঝেই ঝট করে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে বলতে গেলে হনহন করেই ভাইয়ার কেবিনের দিকে এগিয়ে গেল। একে অবশ্য এগিয়ে যাওয়া বলে না, বলে পালানো। কেননা এই ঝিমঝিমের মাঝেই হঠাৎ করেই তার একটা আজব ইচ্ছে হলো, এই ঝাঁকড়ার কাওয়ার বাসাটা হাত দিয়ে গুছিয়ে দিতে। আর বলতে, আপনার 1 টাকাও আমি ফিরিয়ে দেব না, না ফিরিয়ে দেব অন্য কিছু। দিলেই তো শোধ হয়ে যাবে। কিন্তু আমি আপনার কাছে ঋণী থাকতে চাই, আজীবন ঋণী। সেটা টাকার হোক বা অন্য কিছুর। দেখতে দেখতে তার ভাইয়া সুস্থ হলো। কিছুদিন পরেই আবার চাকরিতে জয়েন করবে। এর মধ্যে তার ফাইনাল ইয়ারও শেষ হলো। ঈশিতা মন দিয়ে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুতি শুরু করল। আর ম্যাজিকের মতো কানাডার এক ইউনিভার্সিটিতে তার চান্সও হয়ে গেল। কিভাবে কি হলো ঈশিতা জানে। তবে এবার সে লজ্জায় ভেঙে চুরে এক হলো না, বরং ভালো লাগার সিদ্ধ এক পরশ তাকে ছুঁয়ে গেল। কারণ সে জানে, এই পাশে দাঁড়ানো শুধু টাকা বা ক্ষমতা না, সম্পর্কের পাশে দাঁড়ানো, প্রিয় মানুষের স্বপ্নের পাশে দাঁড়ানো, আর তার মনের পাশে দাঁড়ানো। সমাপ্ত। মনের পাশে